রাজ্য সরকারের পর এবার সিবিআইও আদালতের দ্বারস্থ হয়েছে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে, অর্থাৎ ফাঁসির সাজা চেয়ে। আগামী সোমবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে এই মামলার শুনানি হবে। তো মূল যে প্রশ্ন, যে ফাঁসি দেওয়া তো দূরস্থান, বিচারক অনির্বাণ দাসের যে জাজমেন্টের কপি, সেখানে যে তদন্তের গাফিলতি পদে পদে ফুটে উঠেছে, তারপরে দাঁড়িয়ে এই যে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডাদেশ উনি দিয়েছিলেন, সেটা শেষ পর্যন্ত বজায় থাকবে তো? কারণ আমরা কিছুদিন আগেই দেখেছিলাম, আপনাদের আমি একটু মনে করিয়ে দিতে চাই কামদুনির কথা। নিম্ন আদালতে সেখানে ফাঁসির আদেশ হলেও সেটা কিন্তু যখন হাইকোর্টে যায়, হাইকোর্ট যেগুলো ফাঁসির আদেশ আছে সেগুলো যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয়, যারা যাবজ্জীবন ছিল তাদের অনেক অ্যাকুইটাল দিয়ে দেয়। এবং পদে পদে যেখানে কিন্তু হাইকোর্টের তরফে বলা হয়েছিল সিআইডি তদন্তে গাফিলতির কথা, ঠিক এই খান্ডেও কিন্তু আমরা যেটা দেখছি যে অনির্বাণ দাসের যে জাজমেন্টের কপি, সেখানে কিন্তু পদে পদে পুলিশ এবং সিবিআই এর তদন্তে অভয়া ধর্ষণ এবং খুনের পর কিভাবে গাফিলতি হয়েছে সেটাই কিন্তু জাজমেন্টের পাতায় পাতায় সে কথা লেখা আছে। যেমন 9 তারিখ অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়। এবার 13 তারিখ পর্যন্ত সে সঞ্জয় ছিল হচ্ছে লালবাজারে, তখনও তো সিবিআই এর এতে যায়নি। 14 তারিখ সেটা হ্যান্ড ওভার হয়। কিন্তু যেটা মূল জায়গা সেটা হচ্ছে সঞ্জয়কে নিয়ে কি আবার ওখানে সঞ্জয়কে গিয়ে পুনর্নির্মাণ করা হয়েছিল, এন্টায়ার ঘটনাটা কি আবার সাজানো হয়েছিল, সেরকম কিন্তু কোনো প্রমাণ নেই। যেমন তারপরে যেমন কলকাতা পুলিশের কাছেও রূপালী ছিলেন হচ্ছে কলকাতা পুলিশের তদন্তের দায়িত্বে, একইভাবে সিবিআই যিনি এই তদন্তে দেখছিলেন সীমা পাহুজা, তিনিও কিন্তু সেখানে নিয়ে পুনর্নির্মাণ করা হয়েছিল কিনা এরকম কিন্তু স্পষ্ট জায়গায় কোর্টের নির্দেশে লেখা নেই। এবং এই ঘটনার পর সীমা পাহুজা একবারও কি আরজি করে গেছেন, হসপিটালে গেছেন, সেই প্রশ্নও কিন্তু উঠছে। দেখা যাচ্ছে সিবিআই সূত্রের খবর তিনি হসপিটালে পর্যন্ত যাননি, একবারের জন্য নিজে তদন্ত করতে যাননি। যেটা বলা হয়েছে যে আদালতের কপিতে, সেটা হচ্ছে সিবিআই সম্পর্কে যেটা বলা হয়েছে, পুলিশের তথ্য বিশ্লেষণ করে ঘটনাক্রম সাজিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সিবিআই নিজেরা কলকাতা পুলিশ যে জায়গায় তদন্ত ছেড়েছিল সেই সঞ্জয়ের উপর ফোকাস করে সেখানেই তদন্তের ইতি টেনেছেন। বিশাল কোনো অগ্রগতি সেখানে হয়নি। যে গাফিলতিগুলো মারাত্মকভাবে উঠে আসছে, একটা বলছি যেটা পুনর্নির্মাণ হয়নি, সেখানে যে কোনো জায়গায় কেসে নিয়ে গিয়ে সেখানে অপরাধীকে নিয়ে গিয়ে সেটা খুন হতে পারে, যে কোনো জায়গায় আমরা দেখেছি পুনর্নির্মাণ করা হয়, কিন্তু সঞ্জয়ের ক্ষেত্রে সেটাই করা হয়নি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে সঞ্জয়ের আঙুলের ছাপ পর্যন্ত সংগ্রহ করা হয়নি, যেখানে দাঁড়িয়ে যিনি পোস্টমর্টম করেছিলেন অপূর্ব বিশ্বাস, তিনি কিন্তু জানিয়েছিলেন নিহাতের গলায় আঙুলের ছাপ ছিল। তারপরেও সঞ্জয়ের নির্যাতিতার শরীরে আঙুলের ছাপ আছে, অথচ সঞ্জয়ের কোনো আঙুলের ছাপ পরীক্ষা করা হলো না কেন? প্রশ্ন একাধিক। প্রশ্ন হচ্ছে যে বলা হচ্ছে ধর্ষণ এবং খুন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এভাবে বলা হয়নি যে সঞ্জয় রায়ের কোনো বীর্য সেখানে পাওয়া গেছে। একটা ভারী বস্তু তার এই নির্যাতিতাকে প্রবেশ করানো হয়েছিল তার গোপনাঙ্গে, কিন্তু সেই ভারী বস্তুটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটা পরিষ্কার করে বলা যায়নি। কিন্তু পারিপার্শ্বিক প্রমাণের ওপর দাঁড়িয়ে কিন্তু বিচারক সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে। কিন্তু পুরো জিনিসটাই কিন্তু খুব স্কেচি, কারণ তদন্তটাই যেভাবে হয়েছে সেটা নিয়ে কিন্তু বারে বারে প্রশ্ন তুলেছেন। যেমন এইখানে এই হসপিটালে অত্যন্ত বড় ভূমিকা ছিল এই খুনে হসপিটাল অথরিটির ভূমিকা। সেখানে
বিচারক বলেছেন যে হসপিটাল অথরিটির এখানে কি রোল সেটা কিন্তু তদন্তের আওতাতেই আসেনি। ভাবতে পারছেন যেভাবে তদন্তের গাফিলতি উঠে এসেছে, তারপর আদালতে সর্বোচ্চ সাজার শাস্তি চেয়ে যে সিবিআই গেছে, তাতে তাদের মুখ পোড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সীমা পাহুজার তদন্ত নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এবার আদালত যদি সুপ্রিম কোর্টে হাইকোর্টে সেখানে ভৎসনা করেন, তাহলে কি সীমা পাহুজাকে তদন্তকারী অফিসার রেখে, মূল আর কি নেতৃত্বে রেখে এই তদন্ত চালানো সম্ভব, নাকি নতুন করে টিম, যেটা তার বাবা মা চাইছেন যে নতুন করে কোনো টিম হোক, যেটা সিট গঠন করা হোক, তার বিশেষে তদন্ত চলুক, এইটা কিন্তু আজকে প্রশ্ন তোলার সময় এসে গেছে। কারণ একাধিক গাফিলতি আমরা কলকাতা পুলিশের তদন্তে দেখতে পাচ্ছি। প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, পুলিশ আউটপোস্ট থেকে সেখানে বলা হয়েছে এটা আত্মহত্যার ঘটনা ঘটেছে, তারপরে জিডি দিয়ে গোলমাল, তারপরে এফআইআর হয়েছে, সকালের মৃত্যু, সেখানে এফআইআর হয়েছে 11:45, পরে এন্টায়ার পুলিশ তার যে তদন্তে গাফিলতি বা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, পরবর্তীকালে সিবিআই এরও সেই পথে হাঁটা। ফলে সিবিআই মুখ বাঁচাতে তো জনমতের যে চাপ আছে তার জন্য তো তারা আদালতে দৌড়ালো, কিন্তু সেখানে তাদের মুখ পুড়বে না তো, এই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে, তার যতটা না প্রশাসনিক বাধ্যবাধকতা, অনেক বেশি হচ্ছে রাজনীতি। তিনি সেখানে রাজনীতি আর কি আগুনে রুটি শাখার কাজই করছেন। এরপর সিবিআইও দেখছে যে জনগণের চাপ আছে, তাই জন্য তারাও পত্রপাঠ সেখানে চলে গেছে আদালতের দরজায়। এবার কিন্তু যদি তদন্তটাই ঠিকভাবে না হয়, তাহলে ফাঁসির আদেশ কিভাবে হবে? বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলা এবং সেটা আদালতে প্রমাণ করা, সেই দুটোর মধ্যে তো হেল অ্যান্ড হেভের ডিফারেন্স আছে। ইতিমধ্যে সিবিআই আমরা দেখেছি যে সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত 90 দিনে জমা দিতে পারেনি। সেই যে জন্য অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ দুজনের এই খুন, এই ধর্ষণের তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তাদের বিরুদ্ধে যেটা চার্জশিট দেওয়া হয়েছিল সাপ্লিমেন্ট না দেওয়ার জন্য, তারা জামিন পেয়ে গেছে। সিবিআই বলেছিল যে টালা থানায় বসে ষড়যন্ত্র করা হয়েছে, তারপর এরকম স্কেচি তদন্ত ফল আর কি এরকমই হওয়ারই ছিল হয়তো। এবার দেখার আদালতে সিবিআই যেটা চেয়েছে তাদের কি সেই প্রেয়ার রক্ষিত হয়, নাকি বিচারক অনির্বাণ দাসের যে জাজমেন্টের কপি তার উপর দাঁড়িয়ে তার আলো মুখ পড়ে যদি আদালতে ভর্ষিত হয় সিবিআই এর পুরো জিনিসটা, তাহলে অবিলম্বে সীমা পাহুজাকে এই তদন্তের দায়িত্ব থেকে সরাতে হবে, না হলে অভয়ার বিচার পাওয়া যাবে না। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।